হাই, আমি রিজওয়ানা আক্তার। আমি আজ মাধ্যমিক 2027 পরীক্ষার্থীদের জন্য আলো চ্যাপ্টারটির ওয়ান শট ভিডিও রেকর্ড করছি। এই আলো চ্যাপ্টারটির দুটি পার্ট আসবে ওয়ান শটের। এটা হচ্ছে প্রথম পার্ট। সামনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা। অনেকে পড়েছো চ্যাপ্টারটি, একবার ওয়ান শট রিভাইজ করে নাও, এবং যারা পড়োনি তাদেরও সুবিধা হবে আশা করব এই ওয়ান শট ভিডিওটা দেখে। যদি বুঝতে না পেরে থাকো, আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এই চ্যাপ্টারের ফুল ডিটেলস ভিডিও পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো শুরু করা যাক আজকের ভিডিও। এখানে টোটাল 6টা টপিক আমি আজ বোঝাবো ফার্স্ট পার্টে, তারপরের পার্টে বাকি টপিকগুলো বোঝাবো। তো প্রথম জিনিস হচ্ছে দর্পণ। দর্পণ জিনিসটা কি? আমরা আয়না দেখি, তাই তো? সেটা কি? সেটা দর্পণ। কি দর্পণ? সমতল দর্পণ। তো দর্পণ দু প্রকার, সমতল আর গলীয়। তোমাদের বইতে হয়তো সমতলের ব্যাপারে কিছু বলে দেয়নি, কিন্তু পরীক্ষাতে প্রশ্ন চলে আসে। সুতরাং সমতল দর্পণটা আমাদের একটু শিখে রাখতে হবে, তাহলে এটা পড়তে আমাদের সুবিধা হবে। বোঝাতে পারছি? সমতল দর্পণ। দর্পণে যখন ছবি আঁকবো, যে দিকে আমরা, ধরো আয়না আছে, আয়না যে দিকটা দেখি আমরা নিজেকে, সেই দিকটা ধরো এটা, তাহলে পেছনের দিকটা তো নিশ্চয়ই পেছনের দিক, আয়নাটা পেছনের দিকে ঘোরা, এরপর নিজেকে দেখতে পাও? দেখতে পাও না। তাহলে সেইখানে যে প্রলেপটা থাকে, রূপোর প্রলেপ থাকে। এখন রূপোর প্রলেপ দেওয়া হয় না, যেহেতু রূপোর দাম অনেক, এখন অ্যালুমিনিয়াম এর প্রলেপ দেওয়া হয়। তো যেদিকে প্রতিফলন হবে না সেদিকটা এরকম শেড দিয়ে দেবো পরীক্ষাতেও, তাহলে নাম্বার কাটবে। আর যেদিকে প্রতিফলন হবে সেদিকটা এরকম স্মুথ থাকবে, মসৃণ থাকবে। তাহলে এটা হলো সমতল দর্পণ। এই সমতল দর্পণের সামনে আমি যদি একটা পয়েন্ট রাখি, এই পয়েন্টটা যখন রাখবে তখন কি মনে হয়? এই পয়েন্টটা দর্পণের পেছনে রয়েছে। দর্পণ থেকে যত দূরে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টের এই বিন্দুর প্রতিবিম্ব দর্পণের পেছন দিকে ঠিক তত দূরেই তৈরি হয়। তার মানে এখান থেকে এর দূরত্ব যত, এখান থেকে এর দূরত্ব তত। এবার যদি পয়েন্টটার পরিবর্তে আমি পি রাখতাম, একটা অ্যালফাবেট পি রাখলাম, এই পিটা যখন দর্পণের সামনে তুমি রাখবে তখন কি মনে হবে? দেখতে লাগবে এরকম, কিউ লাগবে, তাই তো? তাহলে এর কি ঘটেছে? পার্শ্ব সরণ ঘটেছে। তুমি যখন দর্পণের সামনে দাঁড়াও তখন কি মনে হয়? তোমার ডান হাতটা বাঁ হাত মনে হয়, বাঁ হাতটা ডান হাত মনে হয়। তার মানে কি এরকম করে ফ্লিপ হয়ে গেছে, মানে পার্শ্ব সরণ ঘটেছে। পার্শ্ব মানে কি? এটা এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে। সমতল দর্পণে প্রতিফলন হলে দর্পণ থেকে যত দূরে তৈরি হয় প্রতিবিম্ব, বস্তু ঠিক তত দূরেই থাকে। এটুকু বোঝাতে পেরেছি। এবার প্রতিফলনের সূত্র তোমরা ক্লাস 8এও পড়েছিলে। কি ছিল? যে একটা সমতল দর্পণের উপর যদি আলো পড়ে, এটা হচ্ছে আপতিত আলোক রশ্মি, তাহলে এ পূর্বের মাধ্যমে আবার ফিরে আসে। যে মাধ্যম থেকে আলোটা আসছে, এই বিভেদ তলে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয় সেই মাধ্যম। এটাকে বলা হয় আপতন বিন্দু। এখানে আপতিত হচ্ছে, তাই এটা আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে অভিলম্ব টানো। প্রতিফলনের সূত্র অনুযায়ী কি ছিল? আপতন কোণ প্রতিফলন কোণ সমান। আপতন কোণ কার কার মাঝে দেখবো? আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝে দেখবো। অভিলম্ব জিনিসটা কি? এটা একটা তল, এই বইটা ধরো একটা তল, এই বইটার সঙ্গে এই পেনটা ধরো, তো 90 ডিগ্রি কোণ করেছে। এটাকে বলা হয় এই বইটার উপর লম্ব বা অভিলম্ব। অভিলম্ব নিয়েছি। আপতিত রশ্মি আর অভিলম্বর মাঝখানে কোণকে বলা হয় আপতন কোণ। অভিলম্ব আর প্রতিফলিত রশ্মির মাঝখানে কোণটাকে বলা হয় প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ কার কার মাঝে দেখবো? আপতিত রশ্মি অভিলম্ব। প্রতিফলন কোণ কার কার মাঝে দেখবো? প্রতিফলিত রশ্মি আর অভিলম্ব। মোদ্দা কথা, অভিলম্ব আমাকে টানতেই হবে, তাছাড়া আমরা আপতন বা প্রতিফলন কোণ বুঝতে পারবো না। তাহলে কোণ আই সমান কোণ আর। আরেকটা কি সূত্র ছিল? আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আর আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা ছিল, এটা হলো আপতিত রশ্মি, এটা হলো অভিলম্ব। হ্যাঁ, এবার আপতিত রশ্মি এইভাবে এলো, প্রতিফলিত রশ্মি এইভাবে বেরিয়ে গেল, তাহলে একটা সমতলে রয়েছে, রয়েছে তো। এটা হলো দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র, আর এটা হলো দ্বিতীয় সূত্র। তো প্রতিফলনের সূত্র আশা করি বোঝাতে পেরেছি। এবার বিচ্যুতি কোণ কিভাবে বার করব? দেখো, এটা আমি একবার মুছছি।
যদি এই দর্পণটা না থাকতো তাহলে এই আলোটাকে যখন আমি এখানে টর্চ মেরে ফেলছি ধরো, তাহলে এই আলোটা কোন দিকে যেত? দর্পণটা যদি না থাকতো আলোটা এইদিকে এই পথ বরাবর চলে যেত, তাই তো? কিন্তু যেহেতু দর্পণটা মাঝে চলে এলো সেই কারণে আলোটা এই দিকে না গিয়ে এই দিকে চলে গেল। তাহলে এর পথের একটা বিচ্যুতি ঘটেছে, এদিকে যাওয়ার ছিল এদিকে চলে গেল। তাহলে বিচ্যুতি কোনটাকে দেখবো? আগে যেদিকে যাওয়ার কথা ছিল এখন যেদিকে যাচ্ছে তার মাঝখানের কোণটাকে বলা হয় বিচ্যুতি কোণ। বুঝতে পারছি? এদিকে যাওয়ার কথা ছিল এদিকে গেল, তাদের মাঝখানের কোণকে বলে বিচ্যুতি কোণ। এই বিচ্যুতি কোণের মান কত হবে? দেখো এই পুরো রশ্মিটা কি সোজা তো, এর মাঝখানের কোণ কত? 180। এইটা ধরো একটা সোজা রেখা, এদের এই পুরোটা কোণ কত? 180 ডিগ্রি। এটা 180 ডিগ্রি। আমি এই কোণটা বার করতে চাইছি, তাহলে 180 থেকে যদি আমি এই পুরোটা বিয়োগ করে দিই তাহলে এই কোণটা বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে তো। তাহলে এই কোণটা বাদ দেবো 180 ডিগ্রি থেকে এই পুরো কোণটা, মানে আই প্লাস আর বাদ দিবি। এবার আই আর আর সমান, তাই আর এর জায়গাতে আমি আই বসাতে পারি। তাহলে কত হবে? 180 মাইনাস 2i। তাহলে বিচ্যুতি কোণের ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 2i। তাহলে আমরা একটা ফর্মুলা পেয়ে গেলাম বিচ্যুতি কোণের, আর তার সাথে সাথে এটা এখান থেকে অঙ্ক আসবে। আচ্ছা, আমি একটু স্পিডে পড়াচ্ছি, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ওয়ান শট ভিডিও, তাছাড়া পুরো টপিকগুলো বোঝানো যাবে না। তোমাদের যদি অসুবিধা হয়ে থাকে আমি আমার ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই জিনিসটা বুঝে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে, আশা করবো বুঝতে অসুবিধা হবে না। বেশ, সমতল দর্পণের ক্ষেত্রে এই জিনিসগুলো বোঝা গেল। আর একটা জিনিস আছে, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ বা ফোকাস দৈর্ঘ্য কত সেইটা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয়, এটা বোঝাবো এটা বোঝানোর পর। অবতল এবং উত্তল দর্পণ, গোলীয় দর্পণ দুই প্রকার, অবতল এবং উত্তল। প্রথমত গোলীয় ভাবে একটা গোলক ভাবো, ফুটবল বা নারকেল। এবার এটা হলো সেই জিনিসটা, এবার আমি এইভাবে কেটে দিচ্ছি, শুধুমাত্র এই অংশটাকে আমি দেখবো, এই অংশটাকে দেখবো না, এই অংশটা। এবার এই অংশটাকে তুলে এখানে বসালাম, আবার এখানে একই জিনিস বসালাম। ঠিক আছে, আমি এবার অবতল দর্পণ তৈরি করতে চাইছি, তার জন্য আমাকে একদিক রূপোর প্রলেপ দিতে হবে। এখন চেঞ্জ হয়েছে, বাট তোমাদের বইয়ে রূপোর প্রলেপ আছে, সুতরাং রূপোর প্রলেপটাই মনে রাখবে। একদিকটা রূপোর প্রলেপ দেবো যেদিকে প্রতিফলন হবে না, যেদিকে নিজেকে দেখতে পাবো না। তাহলে আমি এই দিকটা রূপোর প্রলেপ দিলাম, তাহলে এটা তৈরি হয়ে গেল অবতল দর্পণ। যদি আমি এই দিকের উপর প্রলেপ দিই তাহলে এটা হয়ে যাবে উত্তল দর্পণ। ঠিক আছে, এবার এই অবতল দর্পণ কিভাবে বুঝবো এটা অবতল, কিভাবে বুঝবো এটা উত্তল? অবতল মানে দেখো এভাবে দেখো জিনিসটা কি হচ্ছে, অবতল মানে একটা বাটির মতো অবতল, আর একটা উত্তল। দেখো এই সেটটা এদিকে তো, যেদিকে সেট আমি সেই দিকটা নিচের দিকে করছি, তাহলে এটা কি উত্তল। এই দিকে তো প্রতিফলন হবে, এইদিকে তো নিজের প্রতিবিম্ব দেখতে পাবো, তাহলে এই দিকটা উঠে রয়েছে উত্তল। উত্তল আর অবতল কিভাবে চিহ্ন করে দিতে পারলাম? এটা হলো অবতল দর্পণ, এটা হলো উত্তল দর্পণ। রূপোর প্রলেপ কোন দিকে দেবে তার উপর নির্ভর করছে সেই গোলীয় দর্পণটা অবতল হবে নাকি উত্তল হবে। এবার এই যে দর্পণ দেখেছি, কি দর্পণ? অবতল দর্পণ। এই অবতল দর্পণের এটা হচ্ছে মেরু, এই পুরোটা হচ্ছে প্রধান অক্ষ, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আচ্ছা, এটা একটা পুরো গোলকের অংশ, তো সেই গোলক থেকে কেটে এটা তৈরি করেছি, তাহলে গোলকের তো কেন্দ্র থাকে, তাই তো? এবার যেহেতু গোলকটা পুরোটা নেই, একটা বাঁকা অংশ যেটাকে আমি দর্পণ হিসেবে চিহ্নিত করছি উপর প্রলেপ দিয়ে, সেই বাঁকা অংশের ক্ষেত্রে এই কেন্দ্রটাকে কেন্দ্র বলবো না, তখন বক্রতা কেন্দ্র বলবো, যেহেতু এটা বাঁকা, সেটার নাম দিয়ে দিলাম বক্রতা কেন্দ্র। এটুকু বোঝা গেল। এবার এটা মেরু, এটা মেরু, সেটা বক্রতা কেন্দ্র। আর এই পুরোটা কি? আচ্ছা, এটা কি হয়? ব্যাসার্ধ হয়। এই পুরোটা কি হবে? বক্রতা ব্যাসার্ধ। তাহলে পিসি এই যে লিখেছি এটা হবে, বুঝতে পারছি, বক্রতা ব্যাসার্ধকে স্মল আর দিয়ে লেখা হয়। এবার এই এফটা কি, তার জন্য তোমাকে সংজ্ঞাটা মনে রাখতে হবে। বোঝাই প্রথমে, এই যে গোলীয় দর্পণ এটা হচ্ছে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সঙ্গে আমি সমান্তরাল কিছু আলো ফেললাম, দুটো আলোর রশ্মি ফেললাম সমান্তরাল, যেটা একে অপরের সঙ্গে সমান্তরাল এবং প্রধান অক্ষের সাথেও সমান্তরাল। দেখা গেছে এই সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ
যখন দর্পণে আপতিত হয় প্রতিফলিত হবে, যে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে বেরিয়ে যায়। এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস। এই এফটা হচ্ছে মুখ্য ফোকাস। মুখ্য ফোকাসের ফর্মুলা কি হবে, সংজ্ঞা কি হবে অবতল দর্পণের ক্ষেত্রে? কোনো গোলীয় দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণের উপর আপতিত হয়ে প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটা বিন্দু দিয়ে চলে যায়, সেই বিন্দুটাকে অবতল দর্পণের মুখ্য ফোকাস বলে। উত্তল দর্পণের ক্ষেত্রে একটু আলাদা হয় সংজ্ঞাটা, বোঝায়? তার আগে বলি মুখ্য ফোকাস তো হলো, গৌণ ফোকাস জিনিসটা কি তোমাদের বলে আছে? গৌণ ফোকাস, গৌণ এটা সি, এটা এ, এটা মেরু। যদি আমি আনত ভাবে আলোক রশ্মি ফেলি, একে অপরের সঙ্গে আনত কিন্তু প্রধান অক্ষের সঙ্গে, সরি, একে অপরের সঙ্গে সমান্তরাল কিন্তু প্রধান অক্ষ তার সঙ্গে আনত হবে। এখানে কি ছিল? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এবং নিজেরাও সমান্তরাল ছিল। এরা নিজেরা সমান্তরাল কিন্তু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল নয়। এরকম যদি আলোক রশ্মি গুচ্ছ ফেলি তাহলে এরা কি হয়, এই ফোকাস তলের একটা বিন্দু দিয়ে যায়। ফোকাস তল জিনিসটা কি? এটা ধরো প্রধান অক্ষ, এখানে ধরো ফোকাস, মুখ্য ফোকাসটা আছে, হ্যাঁ এটা মুখ্য ফোকাস। তো এই মুখ্য ফোকাসকে ঘিরে একটা তল কল্পনা করো, এটা হচ্ছে তল, হ্যাঁ। এই তলের মধ্যে ধরো এখানে একটা বিন্দু আছে, এইখানে এই পয়েন্টে, এই পয়েন্টে সেটা, এই পয়েন্ট দিয়ে সেই রশ্মিটা প্রতিফলিত হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। এই পয়েন্টটাকে তখন আমরা বলবো গৌণ ফোকাস। তো গৌণ ফোকাসের সংজ্ঞাটা কি হবে? অবতল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তর, প্রধান অক্ষের সঙ্গে আনতভাবে একে অপরের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ আপতিত হলে প্রতিফলনের পর ফোকাস তলের একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস। এবার এটা ধরো ফোকাস তল, এই ফোকাস তলে অসংখ্য ডট ডট করে অনেকগুলো পয়েন্ট হবে, তার মানে গৌণ ফোকাস অসংখ্য। এই প্রশ্নটা আছে, গৌণ ফোকাস কতগুলো? অসংখ্য। মুখ্য ফোকাস কিন্তু একটি, গৌণ ফোকাস অসংখ্য। অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস গৌণ ফোকাসের সংজ্ঞা ক্লিয়ার হয়ে গেল। এবার এটা হলো ফোকাস, মুখ্য ফোকাস। এই মেরু থেকে মুখ্য ফোকাস পিএফ, এই দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য, যেটাকে স্মল এফ দিয়ে চিহ্নিত করা। আর পি সেটাকে কি বলেছিলাম? স্মল আর, বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, উত্তল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস এবং গৌণ ফোকাস কি সংজ্ঞা লিখবো সেটা বোঝাচ্ছি। দেখো একটা জিনিস খুব ভুল হয় মানুষের, স্টুডেন্টদের, এটা হলো উত্তল দর্পণ, তো এই দিকটা প্রতিফলন হবে, এই দিকটাতে রূপর প্রলেপ দেওয়া আছে। এবার এই উত্তল দর্পণটার ফোকাস এবং বক্রতা কেন্দ্র বাঁ দিকে থাকবে না ডান দিকে থাকবে, সেটা নির্ভর করছে এই দর্পণটা কোন গোলকের অংশ তার উপর। এই দর্পণটাকে এভাবেই তো আমি গোলক আঁকতে পারবো, এই গোলকেরই অংশ তো, আমি তো এভাবে গোলক আঁকতে পারি না। তাহলে গোলকের কেন্দ্র তো এই দিকে আছে, তাই তো, কেন্দ্রটা এইখানে হবে আর এটা এখানে, গোলকের কেন্দ্র তো এইখানে আছে, তাই তো। মানে গোলকের কেন্দ্র যদি এদিকে হয়, এই গোলক থেকেই এই দর্পণটা তৈরি করেছে, এই দর্পণের কেন্দ্র এখানেই হবে, এইদিকে কেন্দ্র হবে, এদিকেই ফোকাস হবে। কিন্তু আলোটা কোন দিক থেকে ফেলবো, আমরা দাঁড়াবো কোন দিকে? নিশ্চয়ই এদিকে, এর ভেতরে ঢুকে যাবো না, রূপর প্রলেপের সামনে তো দাঁড়াবো না, যেদিকে মসৃণ, যেদিকে প্রতিফলন হবে সেই দিকে দাঁড়াবো। তাহলে আলোটা কোন দিক থেকে আসবে? যেদিকে আমরা দাঁড়াচ্ছি সেদিক থেকে, তাহলে আলোটা ধরো এদিক থেকে পড়বে। কার সঙ্গে সমান্তরাল? এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এবং একে অপরের সঙ্গে সমান্তরাল আলো ফেললাম। এরপর দেখো আলোটা কোন দিকে যায়। আলো কোন দিকে যাবে নির্ভর করছে এর আপতন কোণ কত। তার জন্য আমি প্রথমে অভিলম্ব আঁকবো। এবার অভিলম্ব এটাকে কি করে বুঝবো? তার জন্য তোমাকে এই জিনিসটা বুঝতে হবে, এটা গোলক, এই গোলকের আমি এই পয়েন্টে একটা স্পর্শক টানলাম, এবার কেন্দ্রের সঙ্গে এর বিন্দু যোগ করলাম, তাহলে এই স্পর্শকের উপর এই ব্যাসার্ধটা কি? লম্ব। তাহলে
এই পার্টটা তো একটা গোলকেরই অংশ। এই পয়েন্টে আমি, এটা কি আপাতন বিন্দু, এখানে আলোটা আপতিত হচ্ছে, তাহলে আপাতন বিন্দুতে আমাকে অভিলম্ব টানতে হবে। তার জন্য এই পয়েন্টটা একটা স্পর্শক টানবো, তারপরে বক্রতা ব্যাসার্ধের সঙ্গে, বক্রতা কেন্দ্রের সঙ্গে যুক্ত করে দেবো, মানে এটা বক্রতা ব্যাসার্ধ, এটাই হবে এই পয়েন্টে অভিলম্ব। তাহলে গোলীয় দর্পণের ক্ষেত্রে যে কোনো আলোক রশ্মি ফেলো, সেই আপতন বিন্দুতে অভিলম্ব, সেই বিন্দু এবং বক্রতা কেন্দ্রকে যোগ করে দাও, বাড়িয়ে দাও, এটা হবে তার অভিলম্ব। তাহলে আপতন কোণ কোনটা হবে? এটা হবে, যেহেতু আপতিত রশ্মি এটা, অভিলম্ব এটা, এটা হলো আপতন কোণ। প্রতিফলন কোণ কিভাবে বার করব? আপতন কোণের সঙ্গে সমান করে একটা আলোক রশ্মি বার করো, এটা হলো প্রতিফলন কোণ। সমান করে করলাম, তাহলে একে পেছন দিকে টানো, এই আলোক রশ্মিটা একই রকম করবো, এভাবে বেরিয়ে যাবে। দেখা গেছে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ উত্তল দর্পণে আপতিত হলে মনে হয় যেন অবতল, মনে হয় প্রধান অক্ষের কোন একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, মানে বেরিয়ে যাচ্ছে, অপসৃত মানে বেরিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। প্রধান অক্ষের উপর ওই বিন্দুটাকে কি বলা হয়? উত্তল দর্পণের মুখ্য ফোকাস। বুঝতে পেরেছি? এবার গৌণ ফোকাসের ক্ষেত্রে সেম ওয়ার্ড ইউজ হবে, যে উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ না, উত্তল দর্পণের প্রধান অক্ষের সঙ্গে আনত ভাবে, গৌণ ফোকাস যখনই বলবো তখন আনত ভাবে আলো ফেলবো এবং নিজেদের সঙ্গে সমান্তরাল, তারা ফোকাস তলের একটা বিন্দুতে গিয়ে মিলিত হয় না, অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় উত্তল দর্পণের গৌণ ফোকাস। গৌণ ফোকাসের সংখ্যা অসংখ্য হয়, মুখ্য ফোকাসের সংখ্যা একটি। আশা করব এইটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। এবার আমি রশ্মি চিত্র অঙ্কন কিছু বোঝাবো, আর যেগুলো 2f প্রমাণটা বোঝাবো, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে অঙ্ক আসে। আপাতত আমরা দুটো ফর্মুলা পেলাম, বিচ্যুতি কোণ সমান 180 - 2i, যেখানে i হচ্ছে আপতন কোণ, আর ইকুয়াল টু 2f, যেখানে f ফোকাস দৈর্ঘ্য, pf যেটা দেখাচ্ছিলাম, আর r বক্রতা ব্যাসার্ধ, pc যেটা দেখাচ্ছিলাম। আচ্ছা, ছবিটা কি দেখো, তোমাকে এটা প্রমাণ করতে হবে, তাহলে তোমাকে ছবি আঁকতে হবে। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণটা বোঝাচ্ছি, এটা হলো অবতল দর্পণ, বুঝতে পারছো তো? পয়েন্টগুলো চিহ্নিত করলাম। প্রমাণ করবার জন্য আমাকে একটা আলোক রশ্মি ফেলতে হবে। আলোক রশ্মি দেখতে কেমন হবে? এই যে প্রধান অক্ষ, এর সঙ্গে সমান্তরাল ভাবে একটা আলোক রশ্মি ফেললে, এবার এই আলোক রশ্মিটা প্রতিফলনের পর কোন দিকে যাবে? যেহেতু প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি ফেলেছি, তাই প্রতিফলনের পর ফোকাস বিন্দু দিয়ে যাবে। মুখ্য ফোকাসের সংজ্ঞাও তো এটাই ছিল, তাহলে ফোকাস বিন্দু দিয়ে যাবে। অবশ্যই তীর চিহ্নগুলো দেবে, কারণ এই তীর চিহ্নগুলো অনেকেই ভুল করে, তাই বারবার বলছি। গেল তো? এবার আমি প্রথমত একটা অভিলম্ব টেনে নিলাম, এটা প্রমাণ করবার জন্য অভিলম্বটা অবশ্যই টানতে হবে। তাহলে এই কোণটা কি হবে? আপতন কোণ। অভিলম্ব আর আপতিত রশ্মির মাঝখানে কোণ। এই কোণটা কি হবে? প্রতিফলিত রশ্মি আর অভিলম্বের মাঝখানে কোণ, প্রতিফলন কোণ। আশা করব এই স্টেপটা বোঝা যাবে। আমাকে মূল উদ্দেশ্য প্রমাণ কি করতে হবে? এই যে পিসি আর এইটা সমান 2f প্রমাণ করতে হবে। 2f মানে কি? 2f মানে কি? f প্লাস f, বুঝতে পারছো? f প্লাস f মানে তো 2f। এবার এই f টা কি? pf কি প্রমাণ করতে হবে সেটা দেখাচ্ছি। pf, তাই তো? pf তো এটা pf, f। এবার এই পুরোটা কি বলেছি? আর তারপর নিশ্চয়ই cf, cp সমান pc সমান কি? pc সমান pf প্লাস fc, এইটা প্লাস এইটা, আর এটা আর এটা f, তারপর নিশ্চয়ই এটাও f হবে, তবে তো 2f হবে। গন্ডগোল লাগছে কি? দেখো, প্রমাণ করতে বলেছে এটা, আমি ভেঙে ভেঙে পেছন দিক থেকে সামনের দিকে যাবো বোঝানোর জন্য। হ্যাঁ, আর ইকুয়াল টু 2f প্রমাণ করতে হবে, f প্লাস f, আর r মানে এটা, এটা এভাবে লিখতে পারি, এই পুরোটা এটা প্লাস এটা, এটা f, তারপর নিশ্চয়ই এটাও f, তবে তো 2f হবে। তাহলে আমাকে প্রমাণ কি করতে হবে? প্রমাণ করতে হবে cf সমান f। এইটা যদি আমি প্রমাণ করে নিতে পারি, তাহলে আমি এইটা আর ইকুয়াল টু 2f প্রমাণ করে নিতে পারবো। তাহলে মূল উদ্দেশ্য আমার প্রমাণ করা এই দৈর্ঘ্যটা সমান এই দৈর্ঘ্যটা। এবারে এসো কিভাবে প্রমাণ করবো। প্রথমে ছবিটা আঁকলে, ছবিটা আঁকার পর
কোন এবার দেখে নিন। এবার দেখো, লক্ষ্য করো, আই সমান আর, এটা সমান প্রতিফলনের সূত্র অনুযায়ী। এই জিনিসটা দেখেছো, জেড এই দুটো কোণ কি হয়, একান্তর কোণ হয়। তাহলে এই কোণটা যদি আই হয়, এই কোণটাও আই হবে, সমান হয় একান্তর কোণ। তাহলে দেখো এখানে জেড তৈরি হচ্ছে, তাহলে এটা যদি আই হয়, এটা আই হবে। আর এটা সমান ছিল, তাহলে এটাও সমান। দেখো এইটা আর এইটা, এই ত্রিভুজটা লক্ষ্য করো, এটা আই, এটা আর, এই দুটো সমান। তাহলে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হলো? এই কোণের বিপরীত বাহু এটা, একটু গন্ডগোল হলো, এটা আর এই কোণের বিপরীত বাহু এটা। তার মানে এই দুটো কোণ সমান, তাহলে তাদের বিপরীত বাহুদ্বয় সমান হবে। তাহলে এইটা আর এইটা সমান হবে, কিন্তু আমাকে প্রমাণ করতে হবে এইটা সমান এইটা সমান এটা বেরিয়ে গেল। এবার এর পরে যে লাইন, যেটা সবাই ভুল করে, বুঝতে পারে না, উন্মেষ, ক্ষুদ্র উন্মেষ জিনিসটা কি, উন্মেষ জিনিসটা কি আগে সেটা বল। দেখো এটা অবতল দর্পণ, ঢুকে আসতে না অবতল দর্পণ। এবার এই অবতল দর্পণে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা লক্ষ্য করো, এটা আর এটা, এই দুটো পয়েন্টের এই দৈর্ঘ্যটা, এটাকে বলে উন্মেষ। এটা ক্ষুদ্র উন্মেষ মানে, ক্ষুদ্র উন্মেষ মানে হচ্ছে এরকম, মানে এই পয়েন্টটা খুব কাছাকাছি। ধরো এখান থেকে নাও, বুঝতে সুবিধা হবে। এই পয়েন্টটা হাতটাকে এরকম করো, তাহলে কি এই দৈর্ঘ্যটা কি আস্তে আস্তে কমছে না? যখন খুব ক্ষুদ্র হবে মানে এই পয়েন্টটা এই পয়েন্টের সঙ্গে একবারে সমাপতিত হবে, মানে একবারে লেগে যাবে। তাহলে এটা হচ্ছে ধরো সেই পয়েন্টটা, এটা হচ্ছে সেই পয়েন্টটা, হাতের এই দুটো পয়েন্ট, ক্ষুদ্র উন্মেষ মানে একেবারে লেগে যাবে। তার মানে এই পয়েন্টটার নাম ধরো দিলাম এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা খুব কাছে, একেবারে সমাপতিত। তাহলে খুব কাছে হলে কি হবে, দেখো ভালো করে লক্ষ্য করো, খুব যদি কাছে হয় এখানে হলো ধরো, তাহলে এখান থেকে এর দূরত্বটা আর এখান থেকে এর দূরত্বটা সমান হবে, মানে একটাই তো পয়েন্ট হয়ে গেল হিসাব মতো। তাহলে এই দূরত্বটা যা, এই দূরত্বটা তাই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এফ এ সমান এফ পি। আবার আমরা জানি এটা সমান এটা, আবার এটা সমান এটা বেরোবে, তাহলে এই পুরোটা সমান হয়ে গেল এই দুটো। আলটিমেটলি গোল এটাই ছিল, তাহলে সি এফ সমান এফ পি প্রমাণ হয়ে গেল। তাহলে তারপর থেকে এই স্টেপ ওয়াইজ আমরা প্রমাণ করে নিতে পারবো আর ইসগুলো টুয়েলভ। আশা করি বোঝাতে পেরেছি, বুঝতে না পারলে আমার আর একটা ভিডিও আছে যেখানে বুঝে নিচ্ছি ভালোভাবে, সেটা দেখে নিতে পারো। ঠিক আছে, যেহেতু ওয়ান শট তাই এভাবে বোঝালাম, এটা প্রমাণ হয়ে গেল। এইবারে রশ্মি চিত্র অঙ্কন করব, বুঝছি। আমি হলাম এই বস্তুটি, মানে মানুষটি, আমি আমার প্রতিবিম্ব দেখতে চাইছি। তাহলে প্রতিবিম্ব কখন দেখতে পাবো, যখন আমার থেকে আলো দর্পণে গিয়ে পড়বে এবং প্রতিফলিত হওয়ার পর আমার চোখে এসে পড়বে। আমি দেখছি, তার মানে আমার চোখে আলোটা আসতে, ঘর বন্ধ করে দাও, এবার দর্পণের সামনে দাঁড়াও, দেখতে পাবে কি দেখতে পাবে? আলো খুব ইম্পর্টেন্ট। আর আলো হচ্ছে এক প্রকার শক্তি। আর আরেকটা প্রশ্ন যেটা ইম্পর্টেন্ট, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তাহলে এখান থেকে আলো পড়বে, কোন দিকে যাবে, সমান্তরাল আলো ফেললে ফোকাস দিয়ে যাবে। যদি আলোটাকে ফোকাস দিয়ে ফেলতাম তাহলে কোন দিকে যেত, যেহেতু এটার উল্টো হবে, সমান্তরাল হবে, নির্গত হবে, দুটো রশ্মি ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি আলোক রশ্মি বিন্দু দিয়ে ফেলি, তাহলে এটা কি অবিলম্ব? আচ্ছা, এই জিনিসটা বুঝো, সমতল দর্পণ, এটা হচ্ছে অভিলম্ব। আমি এই বরাবর আলোক ফেললাম, আপতিত রশ্মি, তাহলে বলো তো আপতন কোণ কত হবে? আপতন কোণ কিভাবে দেখে, আপতিত রশ্মি আর অভিলম্ব, কোনো কোণ করেছে কি, করেনি, তাহলে আপতন কোণ 0, প্রতিফলন কোণও 0, তার মানে এই বরাবরই ফিরে যাবে। অভিলম্ব বরাবর কোনো আলোক রশ্মি আপতন হলে প্রতিফলনের পর সেই বরাবরই যায়। আর আমরা জানি সি এবং এই পয়েন্টটা, এটা তো অভিলম্ব, এই বরাবরই আলো ফেলেছি, তাহলে যাবে কোন দিকে? তাহলে বক্রতা কেন্দ্রগামী কোনো আলোক রশ্মি আপতিত হলে সেই বরাবরই আলো ফিরে যায়, প্রতিফলিত হয়। ক্লিয়ার? ঠিক, আমি এইখানে ফেলি একটা কোণ করে, তাহলে এইটা হচ্ছে সি, এটা হচ্ছে আপতন বিন্দু, যেটা মেরু, এটা কি অভিলম্ব, বক্রতা ব্যাসার্ধ মানে অভিলম্ব।
আপতন কোণ আর অভিলম্বের মাঝখানে এটা আপতন কোণ, আপতিত রশ্মি আর অভিলম্বের মাঝখানে আপতিত রশ্মি, আপতন কোণ এই বরাবরই এই একই কোণ বরাবর বেরিয়ে যাবে, মানে এই দিকে বেরোবে। তাহলে এই হলো রশ্মি চিত্র অঙ্কন। আচ্ছা, আমি বারবার বলছি এটা ওয়ান শট, তাই আমি ওয়ান শটের মতোই পড়াচ্ছি। ডিটেল লেকচার আমার ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে, প্লেলিস্ট করা আছে, সেখান থেকে দেখে নিও। যারা একবার পড়েছে, ক্লাস করেছে, ভিডিও মানে লেকচার করেছে এবং পুরো অফলাইনে পড়েছে, তারা এই ওয়ান শট ভিডিওটা দেখে উপকৃত হবে, কারণ এভাবে এটা আমি পড়াচ্ছি। বেশ, রশ্মি চিত্র অঙ্কনও হয়ে গেল। এবার অবতল উত্তল দর্পণে প্রতিবিম্ব গঠন। প্রতিবিম্ব গঠন, প্রথমত বস্তু কোথায় রাখবো, বস্তুর অবস্থান, তারপর আছে প্রতিবিম্বের অবস্থান। ঠিক আছে, প্রতিবিম্ব কিরকম হবে? প্রথমে দর্পণটা দেখো, এরকম তো। প্রথমে বস্তুকে অসীমে রাখবো, তারপর আস্তে আস্তে নিয়ে আসবো দর্পণের কাছে, তারপর কোথায় রাখবো, অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে, মানে এরকম একটা জায়গা। তাহলে হলো, তারপর কোথায় নিয়ে আসবো, সি তে নিয়ে আসবো, মানে বক্রতা কেন্দ্রে নিয়ে এলাম। তারপর কোথায় নিয়ে যাব, সি এবং এফ এর মাঝখানে। তারপরে কোথায়, তোমরা নিজে যাবে এফ এ। তারপরে কোথায়, এফ এবং পি এর মাঝখানে। তাহলে বস্তুকে কোথায় রাখবো সেটা ক্লিয়ার হলো। এবার 1 থেকে 5 পর্যন্ত দেখো, 6 নাম্বারটা এখন বাদ দাও, 5 পর্যন্ত দেখো। অসীমে যখন রাখবো, সূর্যের প্রতিবিম্ব ধরো, সূর্যের আলোক রশ্মি, তুমি একটা খাতা নিচ্ছ আর কি নিচ্ছ, একটা ম্যাগনিফাইং গ্লাস অর্থাৎ আতস্কার, কি হয়, পুড়ে যায়। মানে সূর্যের প্রতিবিম্ব কোথায় তৈরি হচ্ছে। আচ্ছা, ডিটেল লেকচার আছে, জাস্ট ট্রিকটা বোঝে। এইখানে পরপর অসীম ছিল, অসীম ও সি এর মাঝে, তারপর সি, তারপর সি এফ এর মাঝে 1 থেকে 5। এবার 1 নাম্বারের প্রতিবিম্বটা তৈরি হবে, প্রতিবিম্ব হবে 5 নাম্বার যেটা রয়েছে সেটা, তারপরে 4, 3, 2, 1। মানে অসীমে যখন থাকবে তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এফ এ, ফোকাসে। যখন অসীম ও সি এর মাঝখানে থাকবে তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, 4 নাম্বারটা, মানে সি ও এফ এর মাঝখানে। সি তে দেখো 3 নাম্বারটা দেখো, এটা সি তে তৈরি হবে, 3 নাম্বারের প্রতিবিম্ব 3 নাম্বারই হবে। আচ্ছা, 4 নাম্বারটা দেখো, সি ও এফ এর মাঝখানে রাখলে কোথায় তৈরি হবে, 2 নাম্বার কি ছিল, অসীম ও সি এর মাঝখানে। আর এফ এ যখন বস্তুটা রাখবে তখন প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, অসীম। এটা হলো ট্রিক। 1 থেকে 5 পর্যন্ত লিখবে, তারপর এখানে 5 উল্টো দিক থেকে গুনবে, 5, 4, 3, 2, 1, তোমার ক্লিয়ার হয়ে গেল। এগুলো সব প্রতিবিম্ব হবে সৎ, সবগুলো 1 থেকে 5 পর্যন্ত সবগুলোই হবে সৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব মানে কি, মানে হচ্ছে প্রতিফলিত রশ্মিগুলো যদি সত্যিকারে মিলিত হয় বা কাট করে, সেক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয় তাকে সৎ প্রতিবিম্ব বলে। আর সৎ হলে সে হবে অবশিষ্ট। অবশিষ্ট মানে কি, বস্তু যদি এভাবে রাখা হয় মাথা উঁচু করে, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা এরকম তৈরি হবে, মানে এর উপর দিকে, তাহলে প্রতিবিম্ব মাথা হবে নিচের দিকে, মানে অবশিষ্ট, মাথা নিচের দিকে, সৎ প্রতিবিম্ব, অবশিষ্ট প্রতিবিম্ব। এইবার এইখানে যখন প্রতিবিম্বটা তৈরি হবে, অসীমে যখন বস্তু রাখবো তখন সেই বস্তুর প্রতিবিম্ব আকৃতি কেমন হবে, খুব ছোট হবে। এটা হলো। এবার 5 নাম্বারটা দেখো, এবার ফোকাসে কোনো বস্তুকে রাখলাম, তার প্রতিবিম্ব কি হবে, এর উল্টোটা, খুব বড়। আর একটা কথা মনে রাখবে, সিতে যখন কোনো বস্তু রাখবো, সিতে তৈরি হচ্ছে মানে বক্রতা কেন্দ্রে, সেক্ষেত্রে প্রতিবিম্ব প্রকৃতি কিরকম হবে, সমান আকৃতির। এবার আস্তে আস্তে তাহলে কি হচ্ছে, বড় হচ্ছে না, খুব ছোট, তারপরে ছোট, সমান আকৃতি, বড়, তারপর বড়। এই 3টে মনে রাখবে, 1, 3 আর 5। 1 একটা খুব ছোট প্রতিবিম্ব, 5 একটা খুব বড় প্রতিবিম্ব, 3 এটা সমান আকৃতি। তাহলে আস্তে আস্তে সাইজটা বাড়ছে, যত দর্পণের কাছে বস্তুটাকে নিয়ে যাচ্ছি, প্রতিবিম্ব দর্পণ থেকে দূরে সরে যাচ্ছে এবং কি হচ্ছে, বড় হয়ে হয়ে দূরে সরে যাচ্ছে। এবার 6 নাম্বারটা দেখো, যেটা আলাদা হয় সেটা হচ্ছে, সৎ ছিল তাহলে এটা অসৎ হবে, অবশিষ্ট ছিল তাহলে সমশীর্ষ হবে। আর এক্ষেত্রে প্রতিবিম্বটা খুব বড় হয়, বিবর্ধিত।
বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি হয়, খুব বড় প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে 6 নাম্বার, যদি ফোকাস এবং মেরুর মাঝখানে বস্তুকে রাখো তাহলে তার প্রতিবিম্ব দর্পণের পেছনে তৈরি হবে, অসৎ হবে, সমশীর্ষ হবে এবং খুব বিবর্ধিত প্রতিবিম্ব হবে। এরকম প্রশ্ন আসতে পারে, দর্পণ চিনব কিভাবে? দর্পণ চিনব এভাবে, যদি কোনো একটা বস্তুকে কোনো দর্পণের সামনে রাখা হয় এবং সেই বস্তুর প্রতিবিম্ব যদি খুব বড় হয় এবং সমশীর্ষ হয়, তাহলে সেক্ষেত্রে বুঝে নেবো সে দর্পণটা কি অবতল দর্পণ। এটা অবতল দর্পণের জন্য ছিল। আর যদি দর্পণের সামনে বস্তুকে রেখে, দর্পণের সামনে বস্তুকে রাখলো, এই বস্তুটা দেখা গেল এরকমই তৈরি হলো এবং সমান আকৃতি তৈরি হলো, তাহলে কি চিনবে? সমতল দর্পণ। কারণ সমতল দর্পণে আমরা দাঁড়িয়ে থাকলে আমাদের প্রতিবিম্বটা আমাদের যেরকম হাইট হয় সেরকমই তৈরি হয়। তাহলে সমতল দর্পণ, অবতল দর্পণ বুঝিয়ে দিলাম। এবার যদি দর্পণের সামনে বস্তুটাকে রাখলাম, তাহলে যদি ছোট প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ছোট এবং তোমার কি বলে এটাকে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়, মানে সমশীর্ষ। সেক্ষেত্রে প্রতিবিম্ব তোমার দর্পণটা হবে উত্তল দর্পণ। দেখেন উত্তল দর্পণের ক্ষেত্রে সেরকম পজিশন নাই। কেন নাই? তার কারণ হচ্ছে উত্তল দর্পণে এইদিকে তো উপর পড়লে, আর এইদিকে তো বক্রতা কেন্দ্র ফোকাস গুলো আছে। তাহলে এইখানে তুমি যেখানে রাখো বস্তু, রশ্মি চিত্র অঙ্কন করো। সর্বদাই ছোট সমশীর্ষ মানে কি অসৎ, এফ ও পি এর মাঝে, এই বৈশিষ্ট্যকে মনে রাখবে। তৈরি হবে। তো উত্তল দর্পণের সামনে যেখানেই বস্তুকে রাখো না কেন, বস্তু অপেক্ষা ছোট, সোজা মানে সমশীর্ষ, যেদিকে মাথা সেদিকে মাথা থাকবে, যেটাকে কি বলা অসৎ প্রতিবিম্ব। আর কোথায় তৈরি হবে? ফোকাস এবং মেরুর মাঝখানে। রশ্মি চিত্র কিভাবে অঙ্কন করলাম ডিটেল ভিডিও দেখবে, বুঝতে পেরে যাবে। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে টোটাল 6টা পয়েন্ট। অসীমে রাখবো বস্তু, তারপর অসীম থেকে বক্রতা কেন্দ্রের মাঝখানে, তারপর বক্রতা কেন্দ্রে, তারপর বক্রতা এবং ফোকাসের মাঝখানে, তারপর ফোকাসে, তারপর ফোকাস এবং মেরুর মাঝখানে, টোটাল 6টা। প্রথম থেকে 1 থেকে 5 নাম্বার বস্তুর অবস্থান লিখে নিলে, এবার তার জন্য যে প্রতিবিম্ব তৈরি হবে তার অবস্থানগুলো মনে রাখা কি ট্রিক বললাম? 1-এর পাশে 5 লেখো, তারপরে উল্টো দিকে কাউন্ট করো, 5 4 3 2 1, 1-এর পরে 5 2 1, মানে বস্তুর অবস্থান যদি অসীম হয় তাহলে প্রতিবিম্ব ফোকাসে, বস্তুর কাছে নিয়ে এলাম, ফোকাস থেকে একটু বেরিয়ে যাবে, বক্রতা কেন্দ্র ফোকাসের মাঝখানে প্রতিবিম্ব তৈরি হবে। যখন বস্তুটাকে অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখবো, তারপর যখন বক্রতা কেন্দ্রে রাখবো 3 নম্বর পজিশনে, তখন তার প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই তৈরি হবে। তারপরে যখন 4 নম্বর পজিশন বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখবো বস্তুকে, তখন সেই প্রতিবিম্বটা, তার প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে? অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। তারপরে যখন ফোকাসে নিয়ে আসবো বস্তুটাকে, তখন তার প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? একবারে অসীম। বুঝতে পেরেছি ট্রিকটা? ঠিক আছে। এবার এটা তারপর আরো আছে টপিক, যে তোমার দাঁতের চিকিৎসায় কি দর্পণ ব্যবহার করব? অবতল দর্পণ ব্যবহার করব। কেন করব? আচ্ছা, উত্তল দর্পণ সর্বদা ছোট প্রতিবিম্ব তৈরি করে, সুতরাং আমি দাঁত দেখছি, দাঁত এমনিতেই ছোট, আর ছোট দেখবো না, একটু বড় করে দেখবো, তাহলে অবতল দর্পণ ব্যবহার করব। এবার তোমরা বলবে অবতল দর্পণ তো সব ধরনের প্রতিবিম্ব তৈরি করছিল, ছোট বড় সমান, তাহলে অবতল দর্পণ কেন নিলাম? কারণ অবতল দর্পণের ক্ষেত্রে দাঁতটাকে আমরা মেরু আর ফোকাসের মাঝখানে রাখি। 6 নাম্বার পয়েন্ট মনে করো, মেরু আর ফোকাসের মাঝখানে রাখলে খুব বড় প্রতিবিম্ব তৈরি হয় এবং সোজা তৈরি হয়। তাই অবতল দর্পণ ব্যবহার করি আমরা দাঁতের চিকিৎসায়। এবার গাড়ির হেডলাইট মানে দূর জিনিস আমরা দেখতে চাইছি আলো ফেলে, তাহলে দূরে আলো, কোন আলোটা যায়? সমান্তরাল আলো যায়, ছড়িয়ে যায়, তাহলে ছড়িয়ে গেল, দূর জিনিস দেখতে পাবো? দেখতে পাবো না। তাহলে গাড়ির হেডলাইটে আমরা অবতল ব্যবহার করব নাকি উত্তল ব্যবহার করব? আচ্ছা, সমান্তরাল আলো রশ্মি কখন বের হবে? যখন বাল্বটাকে ফোকাসে রাখবো, ফোকাস থেকে আলোক রশ্মি, যেই আলোক রশ্মি পড়বে সমান্তরাল হয়ে নির্গত হবে। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাসটা তো এইখানে, এইখানে যদি বাল্বটাকে লাগিয়ে দিই এদিকে তো কোনো প্রতিফলনই হবে না, সুতরাং উত্তল দর্পণ ব্যবহার করবো না, অবতল দর্পণ ব্যবহার করবো। টর্চ লাইটে এবং গাড়ির হেডলাইট, অবশ্যই হেডলাইট দুটো আছে, একটা গাড়ির ভিউ ফাইন্ডার
আর গাড়ির হেডলাইট। গাড়ির ভিউ ফাইন্ডার মানে হচ্ছে ওই যে পেছন দিকে গাড়ি আসছে কিনা সেটা দেখা। সেখানে আমি কি দেখবো? ছোট ছোট গাড়িগুলোকে দেখবো এবং সোজা দেখবো। যদি বড় হয়ে যেত তাহলে একসাথেই পুরো কাজটাকে একটা গাড়ি দখল করে নিত, তাহলে বাকি গাড়িগুলোকে দেখতে পেতাম না। তাহলে আমার কি করতে হবে? ছোট দেখতে হবে আর সোজা দেখতে হবে। তাহলে ছোট আর সোজা প্রতিবিম্ব কে তৈরি করে? উত্তলই করে, অবতল তো করে না। অবতল ছোট প্রতিবিম্ব তৈরি করে, কিন্তু সেটা উল্টো তৈরি করে, সোজা তৈরি করে না। উত্তলই আছে একমাত্র যে ছোট করে এবং সোজা করে, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব তৈরি করে। তাই গাড়ির ভিউ উত্তল দর্পণ নেব। রৈখিক বিবর্ধন কি সেটা যখন লেন্স পড়াবো তখন বুঝিয়ে দেবো, আজকে বোঝাতে পারছি না। কতগুলো ফর্মুলা পড়লাম। ডেল্টা অর্থাৎ বিচ্যুতি কোণ সমান 180 - 2i। প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ প্রতিফলন কোণ সমান হয়, I সমান R। তারপরে পড়লাম তোমার ঘড়ি দর্পণের ক্ষেত্রে R সমান 2f, বক্রতার ব্যাসার্ধ সমান 2 × ফোকাস দৈর্ঘ্য। 3টে হলো। আর কোনো সূত্র পড়ি নাই। এই সূত্রগুলোর উপরে তোমরা অঙ্ক প্র্যাকটিস করো, বা তোমরা যদি চাও আমি অঙ্ক ভিডিও আনবো। আপাতত এটা হলো পার্ট 1, এবারে পার্ট 2 আসবে। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর নোটস চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সার্চ করে জয়েন করে নাও, আমি নোটস দিয়ে দেবো। টাটা।